আমি এমআর স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর হিউম্যান রিপ্রোডাকশন নামক চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, যার নাম মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমি হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারের একটা ইন্ট্রোডাকশন ক্লাস বানিয়েছি, যদি তুমি চাও তো দেখে আসতে পারো, তাহলে তোমার এটা বুঝতে সুবিধা হবে। চলো আমি সময় নষ্ট না করে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা একটু সংক্ষেপে পড়ার চেষ্টা করি। এই যে এখানে একটা মেল বডি দেখতে পাচ্ছ, একটা মেল হিউম্যান বডিতে সব সিস্টেমের সঙ্গে একটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকে, ঠিক এই রিজিয়নে। এনসিটিতে মেনশন করা আছে এই রিজিয়নটার নাম। এই রিজিয়নটা এরকম একটা স্ট্রাকচার রয়েছে, এইটা হলো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এই রিজিয়নটার মেল বডিতে পেলভিক বোনের ভিতরে রয়েছে। দিস ইজ দ্য হিউম্যান পেলভিক বোন অ্যান্ড দ্য রিজিয়ন বিটুইন দিস পেলভিক বোন ইজ পেলভিস রিজিয়ন, অ্যান্ড এই পেলভিস রিজিয়নেই আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমগুলো রয়েছে। প্রশ্ন হলো, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আমাদের কেন আছে, না থাকলে কি হতো? আসলে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আমাদের সৃষ্টিকর্তা মানে একটা ছেলেকে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দিয়েছেন তিনটে কাজ করার জন্য। 1 নম্বর কাজ, তাকে বললেন তোকে টেস্টিস দিলাম, এই দেখো দুটো ডিম্বাকৃতির টেস্টিস। সৃষ্টিকর্তা বললেন তোকে আমি টেস্টিস দিলাম, কি করবি? এই টেস্টিসের মধ্যে তুই স্পাম বানাবি, কারণ উইদাউট স্পাম সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়। তুই তো বাবা, তুই স্পাম বানাস টেস্টিসের ভিতরে। তাই প্রথম কাজ হলো স্পাম প্রোডাকশন করা, স্পারমাটোজেনেসিস। ছেলেদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে একটা টেস্টিস করে, তাই তো টেস্টিস প্রিন্সিপাল সেক্স অর্গান, যার প্রধান কাজ স্পাম বানানো। 2 নম্বর কাজ হলো এই যে তুই যে স্পামটা প্রোডাকশন করলি, এই দুদিক থেকে স্পামগুলো একটা ব্রিজিং অর্গান দিচ্ছি আমি তোকে, এই ব্রিজিং অর্গান দিয়ে তুই স্পামটাকে ট্রান্সফার করে দিস। আসলে সৃষ্টিকর্তা আমাদেরকে পেনিস দিয়েছিলেন এই কারণে, পেনিস মায়ের দেহের ভিতর ঢুকে থাকে, দিয়ে বাবার দেহ থেকে স্পামগুলোকে মায়ের দিয়ে ট্রান্সফার করে দেয়। অফলাইন ক্লাসে আমি আলোচনা করছিলাম, কোশ্চেন করেছিলাম যে পেনিসটা কেটে দিলে কি ছেলেদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা থাকবে? যাক, ওই আলোচনায় যাব না। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের সেকেন্ড ইম্পর্টেন্ট কাজ হলো মেল গ্যামেট স্পাম ট্রান্সফার করা, যার জন্য কপুলেটরি অর্গান পেনিস থাকে। এখন এই স্পাম প্রোডাকশনও হলো, ট্রান্সফারিং অর্গান পেনিসও রয়েছে, কিন্তু ট্রান্সফার করার জন্য তো একটা অ্যাট্রাকশন চাই মায়ের প্রতি, কারণ বাবা আর মাকে তো সেক্স করতে হবে। তাই সৃষ্টিকর্তা আবারও পেনিসকে দায়িত্ব দিলেন, তোর ভিতরে আমি কিছু স্পেশাল সেল দিলাম, সেই সেলের ভিতরে কিছু স্পেশাল হরমোন তৈরি হবে, যার নাম অ্যান্ড্রোজেন, মেনলি টেস্টোস্টেরন, যা কিনা মায়ের প্রতি অ্যাট্রাকশন তৈরি করবে। দিস ইজ কল্ড লিবিডো। এই জন্যই আমরা ছেলেরা আমাদের ছেলেদের মেয়েদের প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করে। এই হলো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের 3টে ইম্পর্টেন্ট ফাংশন। চলো পরেরটাতে যাই। এখন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রধান সেক্স অর্গান, প্রিন্সিপাল সেক্স অর্গানের নাম হলো পেনিস, এই টেস্টিস, যারা কিনা স্পাম প্রোডাকশন করে, এবং দুদিক থেকে একটা ডাক্টের মাধ্যমে স্পামগুলো ইউরেথ্রা দিয়ে পেনিস হয়ে দেহের বাইরে বেরিয়ে যায়। এই হলো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এত সিম্পল, হ্যাঁ, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এত সিম্পল। তবে স্যার বইয়ে যে পড়ি অনেক বেশি কমপ্লেক্স, হ্যাঁ, কমপ্লেক্স হওয়ার কিছু কারণ আছে। আসো চলো একটু একটু করে আমরা আলোচনা করি। এখন টেস্টিসের কাজ হলো স্পাম বানানোর জন্য 33°C টেম্পারেচার প্রয়োজন হয়, এবং টেস্টিস যেহেতু হিউম্যান বডির ভিতরে রয়েছে, যেখানে টেম্পারেচার 37°C, টেস্টিস কিন্তু স্পাম প্রোডাকশন করতে পারবে না। তাই আলাদা করে একটা কম্পার্টমেন্ট বানাতে হয়েছিল। সৃষ্টিকর্তা আমাদের জন্মের আগে, ছেলেদের জন্মের প্রায় 1-2 মাস আগে, মায়ের দেহে যখন আমরা থাকি, তখন আমাদের দেহের মধ্যে একটা আলাদা স্পেশাল থলি তৈরি করে দেন, যে থলির ভিতরে টেস্টিস দুটোকে নামিয়ে দেন। তাই তো আমাদের স্ক্রোটাম নামক আলাদা একটা পাউচ থাকে, যার ভিতরে টেস্টিস থাকে, যা মেয়েদের কিন্তু থাকে না, কারণ মেয়েদের জেনেসিসের জন্য এরকম টেম্পারেচারের কোনো ব্যাপার নেই, আমাদের আছে। তাই জন্য কোনো ছেলে যদি এমন কোনো কলকারখানায় কাজ করে যেখানে প্রচুর টেম্পারেচার থাকে, সে কিন্তু বন্ধ্যা হতে পারে, ইনফার্টাইল হতে পারে। যাই হোক,
তাহলে আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম স্যার এইবার জটিল হয়ে গেল। তো হ্যাঁ, এইবার জটিল হয়ে এরকম দেখতে হয়ে গেল। কেমন দেখতে হয়ে গেল? একটা পেনিস থাকলো আর নিচে এরকম টেস্টিস থাকলো। হ্যাঁ, এই হলো আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা জটিল গঠন। হ্যাঁ, এবার স্যার বুঝলাম, এরকমই তো দেখতে আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। হ্যাঁ, চলো আমরা একটু একটু করে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ব্যাপারগুলো বুঝি। তবে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বোঝানোর আগে একটা কথা বলে দিই, এই হলো টেস্টিস, যেখানে তৈরি হয় স্পাম। এই হলো টেস্টিস, যেখানে তৈরি হয় স্পাম। আমি ছবিগুলোতে পরে আসছি। দেখো একটা জিনিস খেয়াল করো, এই হলো হিউম্যান বডি, এই হলো হিউম্যান বডি, এইটা হলো পেলভিস রিজিয়ন, যেখানে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা রয়েছে। এখন এই হলো টেস্টিস, এখানে স্পাম প্রোডাকশন হয়। স্পাম প্রোডাকশন হয়ে, তো এই ছবিটাকে আমি এটা একটু দেখে না অ্যাকচুয়ালি কী রয়েছে, কোন জায়গাতে রয়েছে, তাহলে আমি একটু পরে স্লাইড এটা ভালো করে বোঝাতে পারবো তোমাদেরকে। এটা হলো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। পরের ছবিটাতে আসো, সেই একই জিনিস কল্পনা করো, একটু কল্পনা করো। তাহলে এইটা হলো টেস্টিস, ধরে নাও এর ভিতরে স্পাম প্রোডাকশন হচ্ছে। স্পামটা বেরোবে কোন জায়গা দিয়ে? এই মাঝের রাস্তা দিয়ে স্পামটা বেরোবে। এতটা পথ, এই এতটা পথ তাকে অতিক্রম করে তারপরে বেরোতে হয়। তার মানে টেস্টিস থেকে বেরোনো পর্যন্ত যে ডাক্টটা হেল্প করে, এই ডাক্টটার নাম হলো অ্যাক্সেসরি ডাক্ট। এটা হলো প্রিন্সিপাল অর্গান, অ্যান্ড যে ডাক্ট স্পামটাকে পুরো পুরো পেনিসের মধ্য দিয়ে সোজা বার করে দেয়, এই পুরো ডাক্টটার নাম হলো অ্যাক্সেসরি ডাক্ট। কেন স্যার অ্যাক্সেসরি ডাক্ট এত বড় হয়, এটার অ্যান্সার আমি পরে দিচ্ছি। আগে অ্যাক্সেসরি ডাক্ট আসলে কোন কোন জিনিস দিয়ে তৈরি ফার্স্ট বলি চলো। এখন মেনে নাও আমার কথা, এটা কিন্তু সামনের দিক থেকে দেখলে এরকম লাগে, এটা সামনের দিক থেকে দেখলে এরকম লাগে, পিছন দিক থেকে দেখলে এরকম লাগে। আমি একটু পিছনের দিক থেকেই বলবো, কারণ ধরো লোকটার সামনের দিকে ফিরে আছে। এইটা হলো টেস্টিস, এই হলো টেস্টিস, যার ভিতরে স্পাম প্রোডাকশন হয়। আমি টেস্টিসের ইন্টারনাল স্ট্রাকচারে পরে আসছি। এখন তর্কের খাতিরে বোঝো, স্পামগুলো এরকম করে বেরোচ্ছে, এই জায়গাটার নাম হলো এপিডিডাইমিস, সব জমা রয়েছে, একটু মোটা ফোলা অংশ। এই ফোলা অংশের নাম হলো এপিডিডাইমিস, এপিডিডাইমিস ফোলা অংশ। এপিডিডাইমিসের নিচ থেকে শুরু হচ্ছে যে জায়গাটা, এর নাম হলো ভাসা ডিফারেন্সিয়া। দেখো, ভাসা ডিফারেন্সিয়া হয়ে বডির ওপরে উঠছে, মানে তুমি যদি এই ছবিটায় দেখো, ভাসা ডিফারেন্সিয়া হয়ে বডির ওপরে উঠছে। আমি এইটা কেন এরকমভাবে বলছি, এটা খুব ভেরি টাফ কনসেপ্ট, এনসিইআরটিতে খুব খুব সুন্দর করে লেখা আছে, কিন্তু খুব মানে ডিরেক্টলি নয়, ইনডিরেক্টলি, বাট সুন্দর করে লেখা আছে, যদি বুঝতে পারো খুব ভালো লাগবে। বডিতে দেখো, বডিতে যখন এরা মানে এই ছবিটা দেখো, পিছন দিক দিয়ে, এটার নাম ভাসা ডিফারেন্স বললাম, ভাসা ডিফারেন্স। স্ক্রোটাম থলি থেকে জাস্ট বডিতে ঢুকলো, ঢুকেই ও পেনিসের একটা, ধরো এটা তো পেনিস, পেনিসের একটা সাইড থেকে এরকমভাবে যাচ্ছে, পেনিসের একটা সাইড থেকে মনে করে এরকমভাবে যাচ্ছে, পেনিসের মনে করে একটা সাইড থেকে এরকমভাবে যাচ্ছে। এইটার নাম ভাস ডিফারেন্স। এইটা হয়ে মনে করো উপরের দিকে উঠছে, দুদিক থেকে উঠছে, দুদিক থেকে এরকম করে স্পামগুলো যাবে। স্পামগুলো বডির ওপরে ওঠার পরে প্রথমে একটা জিনিস মিস করে গেছি, বডিতে ধরো উঠছে, স্ক্রোটাম থেকে এই যে উঠলো, বডিতে উঠলো, দুদিক থেকে উঠলো, এদিক থেকে মনে করে উঠলো। ওঠার পরে ওরা দেখে বডিতে একটা স্ট্রাকচার রয়েছে, তার নাম হচ্ছে প্রোস্টেট। ওরা প্রোস্টেটকে দুদিক থেকে কভার করে, সামনের দিকে, একদম সামনে দিয়ে প্রোস্টেটকে আমি একটা সাইড দেখাচ্ছি, প্রোস্টেটকে এরকম করে করে কভার করে। প্রোস্টেটের সামনে দিয়ে গিয়ে দেখে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এর নাম ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডারকেও ওরা কভার করে। ইউরিনারি ব্লাডারে দেখো দুদিক থেকে দুটো এরকম ডাক্ট এসছে, এর ভেতরে ইউরিন জমা রয়েছে। আসলে এটা আমাদের ইউরিনারি সিস্টেমের অংশ। উপরে কিডনি থেকে ইউরিনগুলো এখানে এসে জমা হচ্ছে, ওরা খুব সুন্দর করে ইউরেটারের উল্টো দিক থেকে, মানে একদম ক্রস করে এইবার পিছন দিকে যাত্রা শুরু করেছে, এরকম করে ক্রস করে পিছন দিক দিয়ে লুপস করে, তাই পিছন দিক দিয়ে এই স্ট্রাকচারটার ভিতরে প্রবেশ করে, যার নাম প্রোস্টেট। আমি পরে আসছি, এটা খুব টাফ কনসেপ্ট, আমি আবারও বলছি, আমি অনলাইন ক্লাসে জানি না বোঝাতে পারছি কিনা, যদি বোঝাতে পারি
তবে আমি সার্থক, আর তোমরা যদি বুঝতে পারো তোমরাও সার্থক, কারণ এটা খুব টাফেস্ট কনসেপ্ট, ছেলেমেয়েরা এটা মুখস্থ করে বেরিয়ে যায়। আসলে অ্যানাটমি আমাদের এমবিবিএস জীবনের সবচেয়ে টাফ সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টের নাম অ্যানাটমি, যেটা বোঝা খুব মুশকিল, যেটা বুঝবার জন্য আমাদেরকে হিউম্যান বডি কাটা মানে হিউম্যান বডি কেটে শেখানো হতো। তোমাদেরকে তো সেখানে একটা ছবি দিয়ে বলছি, তাই তোমরা একটু চেষ্টা করো, একটু কনসেন্ট্রেশন দিয়ে শোনো। আমি এই ছবিটাতে আসলে সবচেয়ে ভালো বুঝতে পারবে। দেখো তাহলে ভাস ডিফারেন্স হলো, স্পামটা তৈরি হলো, এপিডিডাইমিসে জমা থাকলো, এই যে উঠছে ভাস ডিফারেন্স, এগুলো সব অ্যাক্সেসরি ডাক্ট, প্রোস্টেটকে সামনে দিয়ে কভার করলো, ইউরিনারি ব্লাডারকে কভার করলো, ইউরেটারের ভিতর দিয়ে পাস করে পিছন দিক দিয়ে এই স্ট্রাকচারের ভিতর ঢুকলো, এখানে গিয়ে ও মিশবে ইউরেথ্রার সঙ্গে। বলে স্যার ইউরেথ্রা কী জিনিস? আসলে ইউরিনারি ব্লাডারদের ডাক্ট এরকমভাবে বেরিয়ে আসছে, যার নাম ইউরেথ্রা, যে কিনা সোজা এরকম পেনিস দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। ও আসলে এই রকমভাবে এর সঙ্গে মিশবে, তবে পিছন দিক দিয়ে, সামনের দিক দিয়ে নয়। দেখো তুমি এই ছবিটা দেখতে পাবে, ধরো এইটা মনে করো, দেখো এইটা দেখো, আমি স্পাম বানাচ্ছি, মনে করো এখানে স্পাম তৈরি হচ্ছে, এখানে এসে জমা থাকলো, স্পামগুলো এসে বেরিয়ে জমা থাকলো। আমি পরে টেস্টিসের ইন্টারনাল স্ট্রাকচার নিয়ে কথা বলছি পরে, আগে এইটা বোঝো। এইরকম করে ভাস ডিফারেন্স হয়ে উঠে ইউরিনারি ব্লাডার হয়ে পিছন দিক দিয়ে ঢুকছে কোথায়? প্রোস্টেটে। পিছন দিক দিয়ে ঢুকছে প্রোস্টেটে। আর এই ঢোকার সময় একটা গ্ল্যান্ড দেখো এর সঙ্গে মিলিত হচ্ছে, দিয়ে একসঙ্গে ঢুকে যাচ্ছে। আমি পরে এটা নিয়ে কথা বলছি, দেখাচ্ছি। মানে এইটুকু তো বুঝতে পারলে যে টেস্টিসে তৈরি হওয়া স্পামের পেনিস দিয়ে বেরোনোর জন্য একটা বড় রাস্তা রয়েছে, যে রাস্তায় অনেকগুলো ডাক্ট রয়েছে। এবং একটা ডাক্টের নাম হলো এপিডিডাইমিস, আর একটা ডাক্টের নাম হলো ভাসা ডিফারেন্সিয়া, আর একটা ডাক্টের নাম এই প্রোস্টেটের ভিতরে ঢুকে গেলে ইউরেথ্রা। এরকম করে বেরিয়ে যায়। আমি এবার আরও ডিটেলসে আসি, চলো পরের ছবিতে, তাহলে ভালো বুঝতে পারবে। যেমন তাহলে এইটা দেখো, এই ছবিটা দেখো, এইটা এখানে তৈরি হচ্ছে স্পাম টেস্টিস। আমি কী করে তৈরি হচ্ছে একটু পরে আসছি, আরও ভালো করে স্পাম টেস্টিসের ইন্টারনাল স্ট্রাকচার যাচ্ছি। এই যে স্ট্রাকচারটার নাম হলো এপিডিডাইমিস, এখানে স্পামগুলো জমা রয়েছে, তৈরি হয়ে স্পামগুলো জমা রয়েছে, এপিডিডাইমিসে জমা রয়েছে। এই যে শুরু হচ্ছে স্ট্রাকচারটা, এই জায়গাটার নাম হলো ভাস ডিফারেন্স, এর নাম ভাস ডিফারেন্স হয়ে মনে করো সোজা উপরের দিকে উঠে যাচ্ছে, ভাস ডিফারেন্স হয়ে সোজা উপরের দিকে ধরো উঠছে। বোঝো ভালো করে একটা কথা, তাহলে ভাস ডিফারেন্স হয়ে সোজা উপরে উঠছে, প্রোস্টেটকে সামনে দিয়ে কভার করছে, ইউরিনারি ব্লাডারকে কভার করে লুপস তৈরি করলো। এই যে ঢুকছে, এইটা প্রোস্টেটের কাটা অংশ, মানে প্রোস্টেটকে কাটলে আমাদের কেটে দেখানো যখন দেখতে পাই, প্রোস্টেটের এই ডাক্ট বরাবর সোজা, এই যে হলো মেন ডাক্ট, এই ডাক্টের নাম হলো ইউরেথ্রা। কারণ এই যে ইউরিন জমা থাকে এখান থেকে, ইউরিনগুলো অনেক বেশি হয়ে গেলে এখান থেকে সোজা নেমে যায়, ইউরেথ্রা হয়ে সোজা পেনিসের ভিতর দিয়ে চলে যায়। এই ডাক্ট দিয়েই আবার সিমেন্টটা পাস করে। তাই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে সিঙ্গেল ওপেনিং দিয়ে বোথ ইউরিন এবং সিমেন পাস করে। তুমি এই ছবিটাতেও আরও ভালো বুঝতে পারবে। ভাস ডিফারেন্স গেল, এই যে উঠছে ভাস ডিফারেন্স, একটা জিনিস খেয়াল করে দেখো, এইটার নাম হলো ইউরেথ্রা, এটা ভাস ডিফারেন্স, এরকম করে এসে মিলছে এর সঙ্গে। মেলার সময় খেয়াল করে দেখো, মেলবার সময় একটা স্ট্রাকচার, এর নাম হলো সেমিনাল ভেসিকল। আসলে এই যে রাস্তাটার কথা বলছি আমি, এই রাস্তা দিয়ে সিমেন আসে, সিমেন বলছি, স্পাম আসে। মানে এখানে তুমি যদি কেটে দাও, স্পাম আটকে যাবে। এই রাস্তাটা স্পাম ট্রান্সপোর্টের রাস্তা। কিন্তু স্পাম শুধুমাত্র একা মেল বডি থেকে বেরোয় না, স্পামের সঙ্গে কিছু ফ্লুইডস বেরোয়, একটা প্লাজমা বেরোয়। এই প্লাজমাটা বানায় এই গ্ল্যান্ডের নাম সেমিনাল ভেসিকল মানে থলি, সিমেন প্রোডাকশন করা থলি, তাই এর নাম সেমিনাল ভেসিকল। এবং এই সেমিনাল ভেসিকল থেকে একটা নালী এরকম করে এসে মেশে, এইটাকে বলে সেমিনাল ভেসিকল, এটাকে বলে ডাক্ট অফ সেমিনাল ভেসিকল। আর আমি আগেই বলেছি এইটাকে তো বলে ভাসা ডিফারেন্সিয়া। এই দুটো
মিলে এই জায়গাতে একটা ডাক্ট তৈরি করে, এর নাম ইজাকুলেটরি ডাক্ট। আমি পরে দেখাচ্ছি সবগুলো। ইজাকুলেটরি ডাক্ট তখন এসে মিলিত হয় এইরকম করে এইটাতে। অ্যানাটমি জানি না অনলাইন ক্লাসে বুঝতে পারছো কি না, খুব টাফ কনসেপ্ট। এইটার নাম হলো ইউরেথ্রা। আসলে এইদিকে দেখাই ভালো হবে। এইটার নাম হলো ইউরেথ্রা, যার মধ্যে দিয়ে ইউরিনও পাস করে, যার মধ্যে দিয়ে সিমেনও পাস করে। এবার এই ইউরেথ্রা সোজা পেনিসের ভিতর দিয়ে গিয়ে এরকমভাবে বাইরে বেরিয়ে আসে। তার মানে তুমি দেখতে পেলে তৈরি হচ্ছে স্পার্ম টেস্টিসের। এখান থেকে যাত্রাটা যে শুরু হচ্ছে, এটার নাম এপিডিডাইমিস, এটার নাম ভাস ডিফারেন্স। এই যে এটার নাম ভাস ডিফারেন্স। ডাক্ট একটা সোজা কভার করলো, পিছন দিক দিয়ে আসলো, ডাক্ট এসে জয়েন হলো কার সঙ্গে, সেমিনাল ভেসিকলের এই ডাক্টের সঙ্গে জয়েন হলো। ভাসা ডিফারেন্সিয়া আর সেমিনাল ভেসিকলের ডাক্ট মিলিত হলো, নাম ইজাকুলেটরি ডাক্ট। অ্যান্ড ইজাকুলেটরি ডাক্ট ইউরেথ্রাতে জয়েন করে সোজা বেরিয়ে গেল। এই যে ডাক্টগুলোর নাম, এই যে ডাক্টগুলোর কথা বলছি, এই ডাক্টগুলোকে বলা হয় অ্যাক্সেসরি ডাক্ট। সেকেন্ডারি এগুলোকে বলা হয় অ্যাক্সেসরি ডাক্ট। আর এর সঙ্গে থাকা এই গ্ল্যান্ডগুলোর নাম হলো অ্যাক্সেসরি গ্ল্যান্ড। যেমন এইদিকে একটা সেমিনাল ভেসিকল, এটা তুমি একটা সাইড দেখলাম, এর উল্টো দিকে আরেকটা সাইডও আছে, এইরকম জায়গাতে আরেকটা সেমিনাল ভেসিকল রয়েছে, আমি আরেকটা দেখাচ্ছি অন্য ছবিতে। এদিকে একটা সেমিনাল ভেসিকল, মানে ওয়ান পেয়ার অফ সেমিনাল ভেসিকল। একটা বড় প্রোস্টেট থাকে, এটাও একটা গ্ল্যান্ড। এইটা কিন্তু নয়, এটা ইউরিনারি সিস্টেমের পার্ট। এইটা হলো আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট। এই গ্ল্যান্ডটার নাম, যাকে কেটে দেখানো হচ্ছে, এই গ্ল্যান্ডটার নাম হলো প্রোস্টেট। আর প্রোস্টেটের ঠিক নিচে খেয়াল করে দেখো, এই জায়গাতে দেখো, এইটা মনে করো প্রোস্টেট, এইটা মনে করো প্রোস্টেট। প্রোস্টেটের ঠিক নিচে আরেকটা ছোট্ট মটর দানার মতো গ্ল্যান্ড দেখতে পাচ্ছি আমরা। এই মটর দানার মতন গ্ল্যান্ডের নাম হলো বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড একটা এখানে একটা দেখতে পাচ্ছি, কেন বলো তো, ঠিক উল্টো দিকের পাশে আরেকটা রয়েছে। আমি তোমাদেরকে আরেকটা দেখিয়ে দিই, এরকম করে আরেকটা রয়েছে, দুদিকে রয়েছে। এই গ্ল্যান্ড কি করে, একদম ওয়াটারি ট্রান্সপারেন্ট একটা মিউকাস ফ্লুইড তৈরি করে, যেটা কিনা ইউরেথ্রা দিয়ে সেক্সুয়াল ইন্টারকোর্সের আগেই বেরিয়ে যায়, এসে একদম ওয়াটার এরকম এই জায়গা পেনিসের এই গ্লান্স পেনিসটাকে পিচ্ছিল করে দেয়, লুব্রিকেট করে দেয়। ফলে যখন মা বাবার সঙ্গে সেক্স করে, জানো তো, মায়ের দেহ এরকম বার্থলিন বলে একটা গ্ল্যান্ড আছে, যে গ্ল্যান্ড এরকম লুব্রিকেটিং একটা মিউকাস তৈরি করে। ফলে মায়ের আর সেক্সুয়াল ইন্টারকোর্সে কোনো পেন হয় না। আমরা হয়তো ভাবি সেক্সুয়াল ইন্টারকোর্সে আবার কিসের পেন, সেক্সুয়াল ইন্টারকোর্সে বিশাল পেন তৈরি হয়। যদি বাবা মা স্বেচ্ছায় সেক্স করে তবে কোনো রকম পেন হবে না, কারণ সৃষ্টিকর্তা আমাদের ছেলেদের দেহ থেকে একটা লুব্রিকেটিং মিউকাস তৈরি করার মতো একটা গ্ল্যান্ড দিলেন, যে গ্ল্যান্ডের নাম বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। মেয়েদের দেহ আছে। এই দুটো গ্ল্যান্ডের মিউকাস এক জায়গায় হলে খুবই মানে ন্যাচারাল একটা লুব্রিকেটিং মিডিয়াম তৈরি হয়। ফলে বাবার পেনিস মায়ের ভ্যাজাইনাল পার্টের মধ্যে দিয়ে খুব সহজে যেতে পারে। এই ছিল হলো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট। আমি এখনো টেস্টিসের কথা যাইনি, আমি শুধু বলতে চাইলাম তুমি তাহলে কি বুঝলে, এই যে তুমি দেখতে পেলে, তুমি কি বুঝলে? তুমি যেটা বুঝলে সেটা হলো, স্যার এই যে স্ট্রাকচারটা দেখছি এখানে, তাহলে কতগুলো জিনিস রয়েছে। যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট সেক্স অর্গানের নাম হলো কি বলো, পেনিস। পেনিস হলো প্রিন্সিপাল সেক্স অর্গান। ওয়ান পেয়ার অফ টেস্টিস হলো প্রিন্সিপাল সেক্স অর্গান, এবং এখান থেকে বেরোনো সমস্ত ডাক্টগুলো হলো অ্যাক্সেসরি ডাক্ট। অ্যাক্সেসরি ডাক্টের মধ্যে কে কে আছে, এপিডিডাইমিস আছে, ভাস ডিফারেন্স আছে, সবচেয়ে লুপস ওভার করেছে, এইটার নাম ইজাকুলেটরি ডাক্ট, এটার নাম ইউরেথ্রা। কটা ডাক্ট, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, ইজাকুলেটরি ডাক্ট, ইউরেথ্রা। এটার নাম অ্যাক্সেসরি ডাক্ট। আর এই অ্যাক্সেসরি ডাক্টে কিছু ফ্লুইড দিয়ে যাচ্ছে কয়েকটা গ্ল্যান্ড, যেমন একটা গ্ল্যান্ডের নাম সেমিনাল ভেসিকল, এই ডাক্টের সঙ্গে কানেক্টেড। এই গ্ল্যান্ডের নাম হলো সেমিনাল ভেসিকলের গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডের নাম হলো প্রোস্টেট গ্ল্যান্ড। আর এই গ্ল্যান্ডে, এখানে ছবিটা নেই, এই গ্ল্যান্ডের নাম, এটা প্রোস্টেট, সেমিনাল ভেসিকল, এই গ্ল্যান্ডের নাম বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। আচ্ছা, এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। চলো আমরা এবার একটা, এখানে ওই ছবিটা দেখে নিতে পারো। এইটা হলো টেস্টিস, এপিডিডাইমিস, ভাসা ডিফারেন্সিয়া। এই যে এই জায়গার পর থেকে দেখো,
এইটা হলো ভাসা ডিফারেন্সিয়া, আর এইটা হলো সেমিনাল ভেসিকলের ডাক্ট। এইটা হলো সেমিনাল ভেসিকলের ডাক্ট, মিলিত হলো, এইটার নাম ইজাকুলেটরি ডাক্ট, এবার মিলিত হয়ে ইউরেথ্রা হয়ে বেরিয়ে আসলো। তাহলে এই ছবিতেও সেম দেখতে পাচ্ছ, আমি আর সময় নষ্ট করছি না। তাহলে টেস্টিস, এপিডিডাইমিস, এক্সেসরি ডাক্টের মধ্যে এটার নাম ভাসা ডিফারেন্সিয়া, ওপরে উঠলো এই পর্যন্ত এটার নাম ভাসা ডিফারেন্সিয়া। এরপরে এই যে সেমিনাল ভেসিকলের এই ডাক্টের সঙ্গে মিলিত হচ্ছে, এই জায়গাতে এসে মিলিত হচ্ছে, এটার নাম সেমিনাল ভেসিকলের ডাক্ট, ভাসা ডিফারেন্সিয়া। এই পোর্শনটার নাম হলো ইজাকুলেটরি ডাক্ট, এরপর থেকে নাম ইউরেথ্রা। কি হলো বলো তো? যেটা হলো সেটা হলো, স্যার আমাদের প্রিন্সিপাল অর্গানের নাম হলো ওয়ান পেয়ার অফ টেস্টিস, সেকেন্ডারি অর্গানের মধ্যে দুটো পার্ট, সেকেন্ডারি ডাক্ট এবং এপিডিডাইমিস, ভাসা ডিফারেন্সিয়া, ইজাকুলেটরি ডাক্ট, ইউরেথ্রা। সেকেন্ডারি গ্ল্যান্ড সেমিনাল ভেসিকল ওয়ান পেয়ার, প্রোস্টেট একটা, বাল্বো ইউরেথ্রাল অর কাউপার্স গ্ল্যান্ড ওয়ান পেয়ার। স্যার এক্সটার্নাল জেনিটালিয়া এটা হলো যেটা বাইরের দিকে বেরিয়ে থাকে, যেমন স্ক্রোটাম পাউচটা আর পেনিসটা। চলো এবার আমরা এগুলোর ব্যাপারে একটু একটু জেনে নিই। আমরা এতক্ষণ কনসেপ্ট বুঝলাম, এবার আমরা এনসিইআরটির পয়েন্টগুলোকে ক্লিয়ার করি। তার আগে ফার্স্ট বলি টেস্টিসের গঠন, যেটা আমরা এতক্ষণ পড়িনি, এবার টেস্টিসের স্ট্রাকচার পড়ি। এটার নাম স্ক্রোটাম থলি, স্ক্রোটাম পাউচ, যার ভিতরে টেস্টিসগুলো অবস্থান করছে। এই হলো সেই এপিডিডাইমিস, এই হলো ভাস ডিফারেন্স। চলো এবারে ডিটেলসে যাই। টেস্টিসকে যদি কখনো না কাটো তাহলে তুমি বুঝবে না অ্যাকচুয়াল টেস্টিস কেমন দেখতে। টেস্টিস একটা সাদা ডিমের মতো, যদি তুমি ডিমকে কাটো যেরকম আমরা ডিম খাওয়ার সময় মায়েরা যেরকম করে কেটে দেয়, যদি ওইভাবে কাটো দেখবে টেস্টিসের ভিতরে এরকম কম্পার্টমেন্ট রয়েছে, এরকম কম্পার্টমেন্ট রয়েছে। এইগুলোকে বলে লোবিউল, এগুলোকে বলে লোবিউল, এগুলোকে বলে লোবিউল। এই লোবিউল, এই লোবিউলগুলোকে বলে টেস্টিকুলার লোবিউল। কেন হলো টেস্টিকুলার লোবিউল? বিকজ টেস্টিসের ভিতরের লোবিউল, তাই এর নাম টেস্টিকুলার লোবিউল। ওকে, টেস্টিকুলার লোবিউল বুঝলাম স্যার। কি থাকে এর ভিতরে? এই টেস্টিকুলার লোবিউলের ভিতরে দেখো সব ডাক্টস রয়েছে, টিবিউলস রয়েছে, নালিকা রয়েছে, নালিকা পাইপ রয়েছে। এইগুলোর নাম হচ্ছে সেমিনিফ্রাস টিবিউল, সেমিনিফ্রাস টিবিউল। ধরো একখানা সেমিনিফ্রাস টিবিউল, মানে এইটাকে আমি যদি বার করি, বাইরের দিকে বের করে আনলাম, দেখবো সেমিনিফ্রাস টিবিউলটা ফার্স্ট আগে দেখাই। সেমিনিফ্রাস টিবিউল এরকম দেখতে, এরকম দেখতে। এই যে এইটাকে বলে ওয়াল অফ সেমিনিফ্রাস টিবিউল, আর মাঝখানটাকে বলে লুমেন। এই যে মাঝখানটাকে বলে লুমেন, এইটাকে বলে ওয়াল, ওয়াল অফ সেমিনিফ্রাস টিবিউল। যেমন এইটা দেখতে পাচ্ছ, এইটাকে বলে ওয়াল। এই ওয়ালের মধ্যে টু টাইপ সেল থাকে। এক ধরনের সেলের নাম সার্টোলি সেল, ইয়েলো কালার এই সেলগুলোর নাম সার্টোলি সেল, সার্টোলি সেল। আর এই মাঝের এই জায়গাটার নাম হলো জার্ম সেল। জার্ম সেলে স্পারমাটোগোনিয়া থাকে, প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট। আমি পরে বলবো। এই জার্ম সেল স্পার্ম প্রোডাকশন করে বলে এর নাম স্পারমাটোজেনেসিস, এই জায়গাতে হয়। এই জার্ম সেল থেকেই তৈরি হয় স্পার্ম, এই জায়গাতে হয় স্পারমাটোজেনেসিস। স্পার্মগুলো এখানে প্রোডাকশন হওয়ার পরে মাথাটা এর ভিতরে ঢুকিয়ে দেয়, দিয়ে এখান থেকে নিউট্রিশন পাই। এই সেলের নাম সার্টোলি সেল। সার্টোলি সেল একে নিউট্রিশন দেয়, এরকম করে করে নিউট্রিশন দেয়। ফুল যখন নিউট্রিশন পেয়ে যায়, ফুললি ম্যাচিউরড স্পার্মাটোজোয়া যখন নিউট্রিশন কমপ্লিট করে, তখন এখান থেকে মাথাটা খুলে নেয়। মাথাটাকে খুলে নিয়ে এরকম করে ভিতর দিয়ে এরকম করে বেরিয়ে যায়। বেরিয়ে কোথায় যাবে? বেরিয়ে কোথায় যায় দেখো, এই যে দেখতে পাচ্ছ, বেরিয়ে এই লুমেনের ভিতর দিয়ে এরকম করে করে এই জায়গাতে জমা হয়। দিস ইজ কল্ড রেটি টেস্টিস। টেস্টিসের ভিতরে একটা রেটিকুলার স্ট্রাকচার, তাই এর নাম রেটি টেস্টিস। সব জায়গার সেমিনিফ্রাস টিবিউলগুলো এই জায়গাতে স্পার্ম জমা করে, সব জায়গা থেকে আসা সেমিনিফ্রাস টিবিউলগুলো এই জায়গাতে স্পার্ম জমা করে। এবং এখান থেকে স্পার্মগুলো দেখো, খেয়াল করো, এখান থেকে স্পার্মগুলো একটা ডাক্ট হয়ে বাইরে বেরোচ্ছে। এই ডাক্টগুলো প্রথম টেস্টিসকে লিফট করে, ছেড়ে দেয়। এই ডাক্টগুলোকে বলে ইফারেন্সিয়া, ভেসেলস বলে নাম ভাসা ইফারেন্সিয়া। তাহলে সেমিনিফেরাস, আমি লিখি তাহলে একটু সুবিধা হবে। সেমিনিফেরাস টিবিউল, সেখান থেকে এই জায়গাটার নাম হলো রেটিটেস্টিস। তাহলে এই জায়গাটার নাম হলো রেটিটেস্টিস। সেখান থেকে এই ভেসেলসগুলো হয়ে বাইরে বেরোচ্ছে, এই ভেসেলসগুলোর নাম ভাসা ইফারেন্সিয়া, ভাসা ইফারেন্সিয়া। ভাসা ইফারেন্সিয়া দিয়ে দেখো এই জায়গাতে জমা হলো সব। এইটা হলো সবচেয়ে মোটা একটা অংশ এবং প্রচুর হাইলি কয়েলড। কেন হাইলি কয়েলড?
কারণ এর ভিতরেই প্রচুর পরিমাণে স্পাম স্টোর থাকে, কালেকশন থাকে, এখান থেকেই স্টোর স্পামগুলো বাইরে বেরিয়ে যায়। এই জায়গাটার নাম হলো এপিডিডাইমিস। এপিডিডাইমিস, এপিডিডাইমিসের তিনটি অংশ, এটাকে বলে হেড, এই জায়গাটার নাম বডি, আর এটার নাম টেল। আসলে টেস্টিসের সঙ্গে এই অংশটা এরকম ঘেরা থাকে, এই পুরোটাকে বলে টেস্টিকল। তাই টেস্টিকল ইকুয়ালস টু টেস্টিস প্লাস এপিডিডাইমিস। এইরকম দেখতে হয় টেস্টিসকে, জানো তো, এরকম দেখতে হয়। তাই টেস্টিস প্লাস এপিডিডাইমিস। আমরা এমবিবিএস এর ফার্স্ট ইয়ারে অ্যানাটমি ক্লাসে এগুলো একদম হাতে করে দেখেছি। তোমাদেরকে দেখানো সম্ভব হলে আমি দেখাতাম, কিন্তু মডেলে দেখাবো। টেস্টিস প্লাস এপিডিডাইমিস একত্রে একে বলে টেস্টিকল। দেখো এইবার এই জায়গা থেকে এরকম করে উপরে উঠতে শুরু করে, আমি একটু আগেই দেখিয়েছি, যার নাম হলো এইটার নাম দেখো, এই যে, তাহলে এইটার নাম টেস্টিস। টেস্টিস এইটা কিন্তু ভাষা ইফারেন্সিয়া, ছবিতে মনে করে দেখো, এই যে আমি বারবার করে বলেছি ভাষা ইফারেন্সিয়া। এইটার নাম এপিডিডাইমিস। এইবার এখান থেকে যেটা বেরিয়ে যাচ্ছে তার নাম ভাষা ডিফারেন্সিয়া তো আগেই বলেছি এরকম করে। তাহলে এর নাম সেমিনিফাস টিবিউল, রেটিটেস্টিস, ভাষা ইফারেন্সিয়া, এইরকম করে উপরে উঠছে, এটার নাম এপিডাইমিস, এরকম করে উপরে উঠবে। তাহলে কি দাঁড়ালো বলো তো? যদি ছবিতে আসি তাহলে দাঁড়ালো, স্যার এরকম একটা জিনিস আপনি বললেন এখানে তৈরি হয়। একটু আগেই বললেন যে টেস্টিসের ভিতরে সব টেস্টিকুলার লোবিউল রয়েছে, আর টেস্টিকুলার লোবিউলের ভিতরেই মানে এরকম সব লোবিউল রয়েছে, এই লোবিউলের ভিতরেই সেমিনিফাস টিবিউল রয়েছে। আমি একটা ছবি তাহলে আঁকি, ভালো হবে। এর নাম টেস্টিকুলার লোবিউল, আর এর ভিতরেই রয়েছে সেমিনিফাস টিবিউল। আমি এই ছবিটা যেহেতু এঁকেছি আর বলছি না, আমার অনলাইন ভিডিওতে এগুলো দেখানো সম্ভব হচ্ছে না। টেস্টিসের ভেতরে স্পাম তৈরি হলো, সেমিনিফাস টিবিউল থেকে রেটি টেস্টিসে সেই নালীর মাধ্যমে চলে আসলো, সেখান থেকে ভাষা ইফারেন্সিয়া হয়ে এপিডিডাইমিসে স্টোর থাকলো। এইটার নাম হলো ভাষা ডিফারেন্সিয়া হয়ে ওপরে উঠছে ইউরিনারি ব্লাডারকে সার্কুলেট করলো। ভাষা ডিফারেন্সিয়া এইবার সেমিনাল ভেসিকলের সঙ্গে সিমেনের সঙ্গে মিলিত হয়ে প্রথম অ্যাকচুয়াল সিমেন তৈরি করে। এখানে তৈরি হয় সিমেন প্লাজমা, সেমিনাল প্লাজমা এখানে তৈরি হয়। এটার নাম ইজাকুলেটরি ডাক্ট হয়ে ইউরেথ্রা হয়ে বাইরে বেরিয়ে যায়। এই হলো অ্যাকচুয়াল গল্প। কিসের গল্প বলো? এই হলো, আমি টেস্টিসের স্ট্রাকচার বললাম। এবার দেখো ডাইরেক্ট আমি নোটসে চলে আসি, ভালো হবে সবচেয়ে, নোটসে চলে আসি। দেখো এবং প্রথমে আমরা কথা বলবো, তাহলে এই জিনিসগুলো একটু জেনে নিই। দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইজ রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ স্পাম মেল গ্যামেট সিস্টেম। তাহলে দেখো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইজ রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ স্পাম মেল গ্যামেট, secretion of male sex hormone, mainly testosterone, transfer of sperm into the female reproductive tract. এবার আসি টেস্টিস, একটা করে আমরা অর্গান ধরবো, এনসিআরটির পয়েন্টগুলোকে ক্লিয়ার করি। টেস্টিসের কথা বলি ফার্স্ট। টেস্টিস, এ পেয়ার অফ টেস্টিস আর দ্য প্রাইমারি মেল সেক্স অর্গান। এই যে এ পেয়ার অফ টেস্টিস, দে আর লোকেটেড আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। আমি একটু আগেই বলেছি যে বডির ভিতরে থাকে না, আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি উইদিন এ পাউচ কল্ড স্ক্রোটাম। কেন? দ্য পজিশন অফ দ্য টেস্টিস ইন দ্য স্ক্রোটাম helps to maintain low temperature below normal body temperature necessary for spermatogenesis. বডির বাইরে আলাদা করে একটা চেম্বার বানানো হয়েছে, চেম্বারের নাম স্ক্রোটাম চেম্বার, অ্যান্ড যেখানে টেস্টিসকে লোকেশন করানো হয়েছে যাতে করে টেম্পারেচার একটু কম মেনটেন করানো যেতে পারে। পরেরটা যেমন কভারিং, টেস্টিসের কভারিং দেখো, অ্যাকচুয়ালি টেস্টিসের কভারিং আমাদের অনেক বেশি পড়তে হয়, তোমরা মনে রাখবে বাইরের লেয়ারের নাম টিউনিকা অ্যালবুজিনিয়া, ভিতরের লেয়ারের নাম টিউনিকা ভ্যাজাইনালিস। এবার আসি ইন্টারনাল স্ট্রাকচার অফ টেস্টিস। আমি একটু আগেই গল্প করছিলাম তোমাদের সঙ্গে। ইচ টেস্টিস ইজ ডিভাইডেড ইন্টু অ্যাবাউট 250 টেস্টিকুলার লোবিউল। দেখো এইগুলোর নাম লোবিউল, এইটার নাম লোবিউল, 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 এগুলোর নাম লোবিউল। আর প্রত্যেকটা লোবিউলে 1 to 3 সেমিনিফারাস টিবিউল থাকে, এইগুলোর নাম সেমিনিফারাস টিবিউল। এই যে এইটার নাম খেয়াল করে দেখো, এই যে এইগুলোর নাম সেমিনিফারাস টিবিউল, এই নালিকাগুলোর নাম সেমিনিফারাস টিবিউল। তাহলে সেমিনিফারাস টিবিউলটা বুঝলাম।
তাহলে কি হলো, ইচ লোবিউল কন্টেন্স 1 to 3 হাইলি কয়েল সেমিনিফারাস টিবিউল। সেমিনিফারাস টিবিউল আবার কি জিনিস, আমি একটু আগে যদিও ছবি এঁকেছি ফের একবার বলতে বাধ্য হচ্ছি। এইটা হলো লুমেন, এই সেলগুলোর নাম হলো, আচ্ছা অন্য কালার দিই, এই সেলগুলোর নাম হলো সার্টোলি সেল, আর এই সেলগুলোর নাম হলো জার্ম সেল। তাহলে কি হলো দাঁড়াও, দেখো সাইট অফ স্পারমাটোজেনেসিস, ফরমেশন অফ স্পার্ম, এখানে থেকে মেল জার্ম সেল, এই যে এইগুলো এর নাম মেল জার্ম সেল, যে কিনা প্রডিউস স্পার্ম। আর সার্টোলি সেল, এই যে এটার নাম সার্টোলি সেল, প্রোভাইড নারিশমেন্ট অ্যান্ড সাপোর্ট দ্য ডেভেলপিং স্পার্ম, তাই জন্য তো এর নাম নার্স সেল, নার্স সেল, তাই জন্য এর নাম নার্স সেল। এবার আসি ইন্টারস্টিসিয়াল লেডিক সেল। তুমি যদি কখনো টেস্টিস আঁকো তাহলে দেখতে পাবে এটার নাম টেস্টিকুলার লোবিউল, আর এর ভিতরেই এইগুলোর নাম সেমিনিফারাস টিবিউল। মানে যদি আমি একটু ভালো করে আঁকি, এটার নাম সেমিনিফারাস টিবিউল। সেমিনিফারাস টিবিউল ছাড়া এই অংশগুলোতে যে সেলগুলো অবস্থান করে এগুলোর নাম ইন্টারস্টিসিয়াল সেল, ইন্টারস্টিসিয়াল সেল যারা স্পার্ম প্রোডাকশন করে। এই দেখো ইন্টারস্টিসিয়াল সেল কি, প্রেজেন্ট ইন দ্য স্পেস বিটুইন seminiferous tubule, secrete androgen mainly testosterone. ফাংশন অফ টেস্টিস, টেস্টিসের ফাংশন কি, প্রডিউস স্পার্মাটোজোয়া, স্পার্ম, সিক্রেট টেস্টোস্টেরন যেটা কিনা আবারও স্পার্মাটোজেনেসিসে হেল্প করে, মেনটেন মেল রিপ্রোডাক্টিভ অর্গান, ডেভেলপস অ্যান্ড মেনটেন মেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার। তো এইগুলো খুব সহজ টপিক, যেগুলো বোঝার পরে এগুলো বুঝতে আর অসুবিধা হবে না। এবার স্ক্রোটামের কথা বলি। স্ক্রোটাম কি জিনিস, স্ক্রোটাম এই পাউচটার নাম, স্ক্রোটাম হলো এই পাউচটার নাম। তাহলে এ পাউচ অফ স্কিন দ্যাট কন্টেন দ্য টেস্টিস মেনটেন দ্য টেস্টিকুলার টেম্পারেচার, মানে টেম্পারেচারটাকে 2 to 2.5 ডিগ্রি সেলসিয়াস কম করার জন্যই তো স্ক্রোটাম নামক এই পাউচটাকে বানিয়েছেন সৃষ্টিকর্তা। কেন, এসেনশিয়াল ফর স্পারমাটোজেনেসিস। এই ছিল হচ্ছে স্ক্রোটাম। সেমিনিফারাস টিবিউলের কথা আগেও যদিও বলেছি, আবারও একবার বলতে হচ্ছে, হাইলি কয়েলড টিবিউল, এই যে এরকম হাইলি কয়েলড টিবিউল, তাই জন্য এর নাম সেমিনিফারাস টিবিউল। সাইট অফ স্পারমাটোজেনেসিস, দেখো তুমি যদি সেমিনিফারাস টিবিউলের ইন্টারনাল স্ট্রাকচার দেখো, এইগুলোকে বলা হয় সার্টোলি সেল, আর এই সেলগুলোকে বলা হয় জার্ম সেল। এই জার্ম সেল ফ্রম স্পার্ম, আর সার্টোলি সেল নারিশ দ্য ডেভেলপিং স্পার্ম। এই গেল হলো সেমিনিফারাস টিবিউল, যেগুলো আমি বলেছি। এরপরে আসি রেটি টেস্টিস। দেখো খেয়াল করে একটা জিনিস, সেমিনিফারাস টিবিউল, এই ছবিটায় আসো, এই ছবিটার দিকে তাকাও, দেখতে পাবে তাহলে ভালো। সেমিনিফারাস টিবিউল, এই যে সেমিনিফারাস টিবিউলগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব সেমিনিফারাস টিবিউল, সেমিনিফারাস টিবিউল থেকে স্পার্মগুলো এই নালিকাগুলো হয়ে এইরকম একটা স্ট্রাকচারে আসে। দেখো জালকের মতো দেখতে, এই স্ট্রাকচারের নাম রেটি টেস্টিস। এটার নাম নেটওয়ার্ক অফ টিবিউল কালেক্ট স্পার্ম ফ্রম সেমিনিফারাস টিবিউল। দেখো সেমিনিফারাস টিবিউল থেকে কালেক্ট স্পার্ম, এবং কাকে দেয় বলো তো, ভাসা ইফারেন্সিয়াকে ও স্পার্ম দেয়, ক্যারি স্পার্ম ফ্রম রেটি টেস্টিস টু এপিডাইমিস। সরি ভাসা ইফারেন্সিয়া পড়ছি, ভাসা ইফারেন্সিয়া হচ্ছে এইটা, এটা হলো ভাসা ইফারেন্সিয়া। এ আবার কি করে, রেটি টেস্টিস থেকে স্পার্মগুলোকে দিয়ে দিয়ে সব এপিডিডাইমিসে জড়ো করে দেয় এরকম করে, মানে কিছুই নয়। ভাষা ইফারেন্সিয়ার আমি ছবি তোমাদের আগেও দেখিয়েছি একবার, আবার পরে দেখাবো। এই যে এইটা হলো টেস্টিকুলার লোবিউল, আর এর ভিতরে এটার নাম সেমিনিফারাস টিবিউল। এইগুলোকে বলে ভাষা ইফারেন্সিয়া, যারা স্পামগুলোকে এখান থেকে বের করে এই কয়েল স্ট্রাকচারটাতে দেয়, এর নাম ভাষা ইফারেন্সিয়া। এপিডিডাইমিস কোনটা, এপিডিডাইমিস হলো এইটা, এই অংশটার নাম এপিডিডাইমিস, যার তিনটে অংশ আছে, লং হাইলি কয়েল টিবিউল, হেড বডি টেল, এই অংশটার নাম হেড, এটার নাম বডি, আর এটার নাম টেল। টেল থেকেই বেরোচ্ছে ভাস ডিফারেন্স। ফাংশন, স্পাম ম্যাচুরেশন করে, টেম্পোরারি স্টোরেজ অফ স্পাম, খুব ইম্পর্টেন্ট লাইন এটা। যাই হোক,
এটা শেষ হলো। এরপরে আসো ভাষা ডিফারেন্সিয়া। কোনটা ভাষা ডিফারেন্সিয়া স্যার? ভাষা ডিফারেন্সিয়া হলো, এটা তো টেস্টিস, এটা হলো টেস্টিস যেখানে স্পাম প্রোডাকশন হয়। এইটা হলো এপিডিডাইমিস, এখানে হচ্ছে স্পাম স্টোর থাকে। এই জায়গা দিয়ে বেরিয়ে উঠে যাচ্ছে, এর নাম ভাষা ডিফারেন্সিয়া। এই যে এটা দিয়ে এখান থেকে উঠে যাচ্ছে, এর নাম ভাষা ডিফারেন্সিয়া। তাহলে মাস্কুলার টিউব ক্যারিস ম্যাচিওর স্পাম, কেন বলছে? কারণ এপিডাইমিস ম্যাচিওর হয়ে যায় স্পামগুলো। ফ্রম এপিডাইমিস জয়েন দ্য ডাক্টস অফ সেমিনাল ভেসিকল টু ফর্ম দ্য ইজাকুলেটরি ডাক্ট। দেখো এইরকমভাবে ও লুপস ওভার দ্য ইউরিনারি ব্লাডার এবং সেমিনাল ভেসিকলের ডাক্টের সঙ্গে মিলে গিয়ে একটা ডাক্ট তৈরি করে। এই ডাক্টের নাম হলো ইজাকুলেটরি ডাক্ট, গিয়ে ইউরেথ্রাতে জয়েন হয়ে যায়। সব বলেছে এগুলো। ইজাকুলেটরি ডাক্ট কোনটা? ইজাকুলেটরি ডাক্ট হলো, এই ডাক্টটার নাম হলো ইজাকুলেটরি ডাক্ট, যেটা এখান থেকে ডাক্ট অফ সেমিনাল ভেসিকল, এখান থেকে ভাস ডিফারেন্স দিয়ে তৈরি হয়। ফর্মড বাই ভাস ডিফারেন্সিয়া ডাক্ট অফ সেমিনাল ভেসিকল ওপেন্স ইন্টু ইউরেথ্রা। দেখো এখানে ইউরেথ্রাতে ওপেন্স হলো। তাহলে এইগুলো বুঝতে পারলাম। ইউরেথ্রা কি জিনিস? ইউরেথ্রা হলো পেনিসের মধ্যে দিয়ে মাঝখান দিয়ে যাওয়াই রাস্তাটার নাম হলো ইউরেথ্রা। কমন প্যাসেজ ফর ইউরিন অ্যান্ড সিমেন বাট নট সাইমালটেনিয়াসলি। ছেলেদের একটা বিশাল ইম্পর্টেন্ট পয়েন্ট, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের সঙ্গে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম একটা পার্থক্য। আমাদের একটাই ডাক্ট দিয়ে সিমেন যায় প্লাস ইউরিন যায়, মেয়েদের কিন্তু আলাদা। পেনিস কি? পেনিস হলো, আর বললাম না, কপুলেটরি অর্গান, এটা সবাই আমরা জানি। কিছু কাজ নেই, জাস্ট স্পাম ট্রান্সফার করে দেয়। চলো কিছু কোশ্চেন করি। আচ্ছা, অ্যাক্সেসরি গ্ল্যান্ডগুলো বলা হলো না। অ্যাক্সেসরি গ্ল্যান্ডগুলো বলার জন্য সেই ছবিটা তোমাদের মনে থাকবে হয়তো। সেই ছবিটা যেখানে এই যে যেমন এই দিক থেকে একটা সেমিনাল ভেসিকাল, ওদিক থেকে একটা সেমিনাল ভেসিকাল, এইটার নাম হলো প্রোস্টেট, আর এই জায়গাতে দুটো এরকম বালবিউরেথ্রাল গ্ল্যান্ড। তাহলে কি একজোড়া সেমিনাল ভেসিকাল, সিক্রেট অ্যালকালাইন সেমিনাল ফ্লুইড। এই জায়গায় একটা কথা বলে রাখি, মায়েদের দেহে ভ্যাজাইনাল এনভায়রনমেন্টটা অ্যাসিডিক। যদি স্পাম ওখানে যায়, ওই অ্যাসিডিক মিডিয়ামে স্পাম বাঁচবে না, ডিস্ট্রয় হয়ে যাবে, স্পাম মারা যাবে। তো আমাদের সেমিনাল ভেসিকাল, যাতে করে মায়ের দেহে, মায়ের ভ্যাজাইনাল এনভায়রনমেন্টে আমাদের স্পাম বেঁচে থাকে, তার জন্য ওরা একটা অ্যালকালাইন ফ্লুইড তৈরি করে। মায়ের দেহে স্পাম যখনই নেমে যায়, অ্যালকালাইনগুলো মায়ের অ্যাসিডিক মিডিয়ামকে নিউট্রালাইজ করে দেয়, মাঝখান দিয়ে স্পাম বেরিয়ে যায় একদম নিরাপদে। তাই সিক্রেট অ্যালকালাইন ফ্লুইড। সঙ্গে সঙ্গে ফ্রুক্টোজ তৈরি করে। সেমিনাল প্লাজমা ফ্রুক্টোজ বলে একটা সুগার তৈরি করে, যা স্পামকে ফুড সাপ্লাই করে। কারণ স্পামকে অনেকটা রাস্তা পার করে তাই ফার্টিলাইজেশন করতে যেতে হবে, তাই ফ্রুক্টোজ খাবার হিসাবে ওকে সবসময় সাপোর্ট করে। তাই জন্য মানে মেয়েদের দেহে কোথাও তো যেহেতু ফ্রুক্টোজ পাওয়া যায় না, কোনো মেয়ে যদি রেপ বা ধরো দীর্ঘদিন ধরে মনে করো তাকে সহবাস করা হচ্ছে, এরকম অভিযোগ নিয়ে থানায় আসে, তবে পুলিশ প্রথমেই যে টেস্টটা করে তার নাম ফ্রুক্টোজ টেস্ট। কারণ যদি সত্যি সে লাস্ট 3 দিনের মধ্যে তাকে কেউ সেক্সুয়াল ইন্টারকোর্স করে ওপেন, তবে তার ভ্যাজাইনাল পার্ট থেকে কিন্তু ফ্রুক্টোজ টেস্ট পজিটিভ আসবে। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্টে পড়ানো হয়েছিল। ফ্রুক্টোজ টেস্ট ভেরি ইম্পর্টেন্ট। প্রোভাইডস এনার্জি টু স্পাম। এই সেমিনাল প্লাজমা কিন্তু সিমেনের 60-70% পুরো অংশটা তৈরি করতে পারে। যাই হোক, এটা গেল সেমিনাল ভেসিকালের এটা। এরপরে আসি আবার একই জিনিস, প্রোস্টেট। এইটার নাম হলো প্রোস্টেট। প্রোস্টেট সিক্রেট 30%, এও অ্যালকালাইন ফ্লুইড তৈরি করে, অ্যাক্টিভেট স্পাম, নিউট্রালাইজ অ্যাসিডিটি অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট। খুব নর্মাল কিছু কথা লেখা আছে। তারপর একটা যে বালবিউরেথ্রাল গ্ল্যান্ড, ওই যে বলেছি না, এইটা পেনিস যদি হয় এরকম করে, ঠিক এর গোড়াতে এরকম ছোট দুটো মটর দানার মতো স্ট্রাকচার ছিল, মনে করে দেখ। প্রোস্টেটের নিচে এটার নাম বালবিউরেথ্রাল গ্ল্যান্ড। সিক্রেট মিউকাস লুব্রিকেট দ্য ইউরেথ্রা, নিউট্রালাইজ অ্যাসিডিক ইউরিন রিমেইনিং দ্য ইউরেথ্রা। সহজ কিছু পয়েন্ট। এবার তোমরা কোশ্চেনে এসো, তাহলে একটু লাইন পরপর বলে দিই। সেমিনিফারাস টিবিউল থেকে রেটি টেস্টিসে স্পামগুলো আসে, সেই ছবিটার ক্ষেত্রে মনে করে দেখো। সেমিনিফারাস টিবিউল থেকে রেটি টেস্টিসে আসে, রেটি টেস্টিস থেকে ভাসা ইফারেন্সিয়া, সেখান থেকে এপিডিডাইমিস, সেখান থেকে ভাসা ডিফারেন্সিয়া, সেখান থেকে ইজাকুলেটরি ডাক্ট, সেখান থেকে ইউরেথ্রা, সেখানে পেনিস। এখানে এই ছবিটা পুরোটা নেই, টেস্টিস, এখান থেকে ভাসা ইফারেন্সিয়া, এরকম সেমিনিফারাস টিবিউলে এই জায়গায় রেটি টেস্টিস, সেখান থেকে ভাসা ইফারেন্সিয়া হয়ে বেরোবে, নাম এপিডিডাইমিস, ভাসা ডিফারেন্সিয়া, ইজাকুলেটরি ডাক্ট, ইউরেথ্রা হয়ে বেরিয়ে যাবে। 3টে গ্ল্যান্ড নিয়ে কথা লেখা আছে এখানে, একটা নাম সেমিনাল ভেসিকাল, একটা নাম প্রোস্টেট, একটা নাম বালবিউরেথ্রাল গ্ল্যান্ড। এখানে বলে রাখি, সেমিনাল ভেসিকাল দুটো হয়, প্রোস্টেট একটা, বালবিউরেথ্রাল গ্ল্যান্ড দুটো।
এদের কাজগুলো বেশি ইম্পর্টেন্ট, আমি বেশি করে একটু করিয়ে রাখলাম। সিক্রেশন, ফ্রুক্টোজ রিচ অ্যালকালাইন ফ্লুইড তৈরি করে, থিন মিল্কি স্লাইটলি অ্যালকালাইন ফ্লুইড তৈরি করে, আর এ তো ক্লিয়ার ট্রান্সপারেন্ট একটা মিউকাস তৈরি করে। লোকেশনগুলো বলে দেওয়া আছে। মেজর কম্পোনেন্ট ফ্রুক্টোজ, ক্যালসিয়াম এনজাইম, এনজাইম অ্যান্ড অ্যালকালাইন ফ্লুইড, মিউকাস, এগুলো একটু দেখে নিও তোমরা। কিছু কোশ্চেন চলে আসি তাড়াতাড়ি। ইন টেস্টিস আর লোকেটেড, ভিডিও বড় করছি না। টেস্টিস আর লোকেটেড ইন দ্য স্ক্রোটাম, এটা হবে অ্যান্সার। দ্য স্ক্রোটাম মেনটেন দ্য টেস্টিস 2 to 2.5 ডিগ্রি বিলো দ্য বডি টেম্পারেচার, দেখে নিও। ইচ টেস্টিকুলার লোবিউল কন্টেন্স 1 to 3 হাইলি কয়েলড সেমিনিফারাস টিবিউল। এখান থেকে দেখো সেমিনিফারাস টিবিউল, রেটি টেস্টিস, ভাসা ইফারেন্সিয়া, এপিডাইমিস, ভাস ডিফারেন্স, এইটা হচ্ছে কারেক্ট ক্রম। তোমরা এগুলো পরে একটু সময় পড়ো। আমি অফলাইন ক্লাসে তো এগুলো প্রত্যেকটা টপিক ওয়াইজ করাচ্ছি। আমি একটা কথা এখানে বলে নিই, আসলে আমাদের অফলাইন ক্লাসে, তুমি অনলাইন ক্লাসে জানি না কতটুকু বুঝতে পারলে বা আমি তোমাকে কতটুকু বোঝাতে পারলাম, তবে অফলাইন ক্লাস হলে আমার পক্ষে এটা অনেক গুণ বোঝানো সহজ হতো, তোমার পক্ষেও বুঝতে সহজ হতো। কিছুটা চেষ্টা করলাম। যদি তোমার মনে হয় সত্যি বায়োলজি শিখবো, এমবিবিএস পড়াশুনো করতে এসে বুঝেছি আসলে বায়োলজি এমন একটা সাবজেক্ট যা হসপিটালের মুমূর্ষু রোগীকে প্রাণ বাঁচায়, এমন একটা সাবজেক্ট। তাই এই সাবজেক্টকে যদি কেউ বলে মুখস্থ করলেই হয়ে যাবে, না বুঝলেও হয়ে যাবে, এটা এনভায়রনমেন্টাল সায়েন্স, তাহলে তুমি খুব ভুল করছো। এই সাবজেক্টের মধ্যে অনেক কনসেপ্ট আছে। এই সাবজেক্ট তোমাকে অনেক কিছু শেখাবে। এই সাবজেক্ট তোমার হার্টের হার্টবিট কেন হয় বোঝাবে। এই সাবজেক্ট কেন তুমি বাতাস থেকে অক্সিজেন প্রতি মুহূর্তে নিচ্ছ, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছো বোঝাবে। এই সাবজেক্ট তোমার ব্রেনের তারগুলো, মাসলের নিউরোমাস্কুলার জাংশন সম্বন্ধে বলবে। এই সাবজেক্ট এমনি করে তোমার লুকটা কেন তোমার বাবা মায়ের মতো, তোমার তোমার দেহের মধ্যে যে প্যাথোজেনগুলো ঢুকে রোগ ব্যাধি ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে, এগুলো বলে দেবে। এই সাবজেক্ট তোমাকে অনেক কিছু শেখাবে। তাই এই সাবজেক্টকে খুব হালকাভাবে নিও না। যদি বায়োলজি শিখবো মনে হয়, কনসেপ্ট ধরে শিখবো, একটু আধুনিক স্টাইলে বায়োলজি পড়বো, একটু ডিজিটাল সিস্টেমে বায়োলজি পড়বো, একটু 3D অ্যাপের মাধ্যমে, মডেলের মাধ্যমে পড়বো, একটু এমসিকিউ ওরিয়েন্টেড বায়োলজি পড়বো। টপিক পড়বো, এমসিকিউ করবো, এমসিকিউ দিয়ে টপিক শুরু করবো, টপিক পড়ার পর এমসিকিউ করবো, তাহলে তোমাকে অবশ্যই আমাদের ডক্টরস বায়োলজিতে আসতে হবে। বারাসাত স্টেশন প্ল্যাটফর্ম নম্বর 5 থেকে প্রায় 1 মিনিট হাঁটা রাস্তা আমাদের ক্লাসরুম। আমাদের ক্লাসরুম ওয়েল ডেকোরেটেড। আমাদের ক্লাসরুমে স্মার্ট ক্লাসরুম করার ব্যবস্থা, স্মার্ট ক্লাসরুম অলরেডি করা হয়েছে। তোমরা যারা যদি সত্যি বায়োলজি শিখবো মেন্টালিটি থাকে, তাহলে আমাদের অফলাইন ক্লাসে জয়েন করো। অ্যাটলিস্ট একটা দিন অফলাইনে ডেমো ক্লাস করে তুমি ডিসিশন নাও তুমি কী করবে। যেমন টেম্পোরারি স্টোরেজ অফ স্পাম, এপিডিডাইমিস অ্যান্সার হবে। ইজাকুলেটরি ডাক্ট ইজ ফর্মড বাই দ্য ইউনিয়ন অফ ভাসা ডিফারেন্স অ্যান্ড ডাক্ট অফ সেমিনাল ভেসিকল। তুমি এইটুকু কনফার্ম থাকো, নিটের 90টা কোশ্চেন, ক্লাস 12-এর 35 এমসিকিউ, তুমি 100% কমন পাবে। কারণ তুমি কনসেপ্ট ধরে পড়ছো, কারণ তুমি এমসিকিউ প্র্যাকটিস করে পড়ছো। আমরা এখানে ব্ল্যাঙ্ক এনসিআরটি দেবো তোমার প্র্যাকটিস করার জন্য। আমরা তোমাকে মাস্টার এনসিআরটি দেবো, যেখানে এনসিআরটির সমস্ত পয়েন্টগুলো টু দ্য পয়েন্ট নোটস করা আছে, ডায়াগ্রাম করে করে, ফ্লো চার্ট করে করে। আমি এগুলো ডেমো তোমাদেরকে দেবো, তোমরা একটু পারলে দেখে নিও একবার। একটু ডিফারেন্ট কিছু করছি, কারণ আমাদের টার্গেট বারাসাতের ছেলেমেয়েদের সঙ্গে কম্পিটিশন করা নয়, আমাদের টার্গেট কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের ছেলেমেয়েদের সঙ্গে কম্পিটিশন করা। হুইচ স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? দেখো এপিডিডাইমিস স্টোর স্পাম, ঠিক। সেমিনিফারাস টিবিউল প্রডিউস স্পাম, ঠিক। রেডিক সেল নারিশ ডেভেলপিং স্পাম, না, এখন সার্টুলি সেল হবে, এটা অ্যান্সার সঠিক, তাই অ্যান্সার হচ্ছে সি। চলো পরে কোশ্চেনটা যাই। স্ক্রোটাম লোকেটেড আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, ঠিক আছে। স্পারমাটোজেনেসিস রিকোয়ার্স এ টেম্পারেচার 2 to 2.5 ডিগ্রি লোয়ার দ্যান দ্য বডি টেম্পারেচার, এটাও ঠিক, অ্যান্সার এ হবে। টেস্টিস আর লোকেটেড ইনসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, ভুল, কারণ আউটসাইড। ইচ টেস্টিস ইজ ডিভাইডেড ইন্টু, এইটা এইরকম কোশ্চেনগুলো নিট 2026-27 বা সেমিস্টারগুলোতে আসছে। ইচ টেস্টিস ইজ ডিভাইডেড ইন্টু 250 টেস্টিকুলার লোবিউল, ঠিক। ইচ লোবিউল কন্টেন 1 to 3 সেমিনিফারাস টিবিউল, ঠিক। রেডিক সেল আর প্রেজেন্ট বিটুইন সেমিনিফারাস টিবিউল, ঠিক। তাহলে কী হলো বলো? 2, 3, 4, অ্যান্সার হলো 2, 3, 4। চলো পরে কোশ্চেনটা যাই। সেমিনাল ভেসিকল সিক্রেট ফ্রুক্টোজ রিচ ফ্লুইড, ঠিক আছে। প্রোস্টেট সিক্রেটে মিল্কি অ্যালকালাইন ফ্লুইড, ঠিক। বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড লুব্রিকেট দ্য ইউরেথ্রা, ঠিক। সেমিনাল প্লাজমা কন্টেন ফ্রুক্টোজ ক্যালসিয়াম এনজাইম, ঠিক। অ্যান্সার হবে 1, 2, 3, 4, 1, 2, 3, 4।
এরকমই কোশ্চেন তোমার সেমিস্টার এবং নিটে হবে। ক্লাসটা শেষ করব। জানি না কতটুকু বোঝাতে পারলাম বা তুমি কতটুকু বুঝতে পারলে। হয় না এইভাবে অনলাইন ক্লাসে ক্যামেরার অনেকে পিডব্লিউ, অনেকে অ্যালেন বা আকাশ বা অনেকে আনএকাডেমির বিভিন্ন ক্লাস করে। আমি বলবো অফলাইন ক্লাসের ওপরে কিছু হয় না। অনলাইন ইজ আ টেম্পোরারি সিচুয়েশন। যখন কোভিডের সময় হয়েছিল, তুমি অফলাইন ক্লাস জয়েন করলে তোমার টিচার তোমার দিকে তাকিয়ে কথা বলতে পারবে, তুমি তোমার টিচারকে একটা প্রশ্ন করতে পারবে। তাই অফলাইন ক্লাস জয়েন করো, অফলাইন ক্লাসে এসো। আমরা মডেল ভিত্তিক বায়োলজি পড়ছি, আমরা 3D অ্যাপে বায়োলজি পড়ছি, আমরা স্মার্ট ডিজিটাল ক্লাসরুমে বায়োলজি পড়ছি, আমরা এমসিকিউ ওরিয়েন্টেড বায়োলজি পড়ছি, আমরা ব্লাঙ্ক এনসিআরটি পাবো বাড়িতে গিয়ে এনসিআরটিকে প্র্যাকটিস করার জন্য, আমরা টপিকের পর কোশ্চেন প্র্যাকটিস করতে পারবো, আমরা মাস্টার এনসিআরটি পাবো, আমাদের এখানে ডিজিটাল অ্যাটেন্ডেন্স প্লাস এক্সামের প্রত্যেকটা ডিজিটাল রেজাল্ট মোবাইলের মধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। না আসলে তুমি বুঝতে পারবে না আসলে আমরা কি করতে চাইছি। তাই তোমার একটা দিন 1-2 ঘন্টা যদি সময় নষ্ট করে মনে হয় খুব বেশি সমস্যা হবে না, তাহলে তুমি একটা দিন অফলাইন ক্লাস জয়েন করতে পারো। চলো আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওতে। আর অফলাইন ক্লাস হলে তো অবশ্যই দেখা হবে তোমাদের সঙ্গে।